সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। যে প্রসঙ্গে আমি এখন কথা বলতে চাই, এই প্রসঙ্গে কথা বলার ক্ষেত্রে আমি আসলেই অনেক বিলম্ব করে ফেলেছি। আমি আরও দুঃখিত এই যে আমি বিলম্ব করার কারণ হলো, আমি ইতিমধ্যে কয়েকবার চেষ্টা করেছি এ বিষয়ে কথা বলতে। গত পরশুদিন থেকে চেষ্টা করছি। যতবারই কথা বলতে গেছি ততবারই এই ক্যামেরার সামনে আমি এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম যে আমি আসলে কথা শেষ করতে পারতাম না, এবং এই বিবেচনায় একাধিকবার চেষ্টা করেও আমি আমার কথাকে সম্পন্ন করতে পারিনি। মাইলস্টোনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা এখন সারা বাংলাদেশকে কাঁদাচ্ছে। এমন কোনো মানুষ নেই যার হৃদয় এই হৃদয় বিদারক ঘটনায় আক্রান্ত হয়নি। এটি হৃদয় বিদারক, এটি মর্মস্পর্শী, এটি নৃশংস, এটি বীভৎস। বাংলা ভাষায় এমন কোনো শব্দ নাই যেটি ব্যবহার করে এই ঘটনার মর্মান্তিকতা বোঝানো কারো পক্ষে সম্ভব। বিশেষ করে আমাদের যে ভাই বোনেরা সন্তান হারিয়েছেন, যে শিক্ষকরা তাদের প্রিয় শিক্ষার্থী হারিয়েছেন, তাদের বেদনার মাপটা এটি পরিমাপ করা আমাদের মতো কোনো মানুষের পক্ষেই সম্ভব না। অপরদিকে একজন ব্রাইট ফিউচারের বিমান কর্মকর্তাকেও আমরা হারিয়েছি। অত্যন্ত ব্রাইট চেহারার একজন পাইলট, তাকে আমরা হারিয়েছি এই ঘটনার মধ্য দিয়ে। গতকালের আইএসপিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল রাতে যেটি দেখলাম, ৩১ জন ইতিমধ্যে তারা নিহত হয়েছেন, আর ২৫০ জন মতো এখনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে চাই মৃত্যুর সংখ্যা যেন আর না বাড়ে। আর যারা আহত অবস্থায়, অসুস্থ অবস্থায়, দগ্ধ অবস্থায় হসপিটালের বেডে কাতরাচ্ছেন, আল্লাহ তাদেরকে এমন সুস্থ করে দিন যাতে তাদের জীবনে অন্য কোনো বিড়ম্বনা তৈরি না হয়, অভিভাবকরা যেন স্বস্তি পায়, শান্তি পায়। একজন মাকে দেখলাম তার ফিরে পাওয়া বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদছে। তিনি যেমন আবেগ আপ্লুত হয়ে কাঁদছেন তার বাচ্চাকে ফিরে পেয়েছেন, তার থেকে বেশি আবেগ দেখলাম, আল্লাহ তুমি আমার বুকটা যেমন ভরে দিয়েছ, অন্যান্য মায়েদের বুকটাও তুমি তাদের বাচ্চাকে তাদের বুকে ফিরিয়ে দিয়ে এমন করে ভরে দাও। আপনি বলেন, এই দৃশ্য দেখার পরে মানুষের অস্তিত্ব যার হৃৎপিণ্ডের মধ্যে আছে, যার হৃদয়ের মধ্যে আছে, তার পক্ষে চোখের জল নিঃসৃত না করে পারার কোনো উপায় থাকে কিনা? একজন শিক্ষিকা মেহেরিন, তার গল্পটি ছোট গল্প নয়, তার গল্পটি আকাশ সমান উঁচু একটি উপন্যাস। যিনি কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন, কোঅর্ডিনেটরের দায়িত্ব কি আমরা জানি। তিনি যখন ব্লাস্ট হলো, অগ্নিকাণ্ডে চতুর্দিক ধোঁয়াচ্ছন্ন বীভৎস সেই চেহারার মধ্যেও তিনি ঢুকে পড়লেন সেই ক্ষতিগ্রস্ত ক্লাসরুমের মধ্যে। তাকে অন্যরা নিষেধ করলেন, তিনি বললেন না, কিছু হবে না, এই বাচ্চারা আমার দায়িত্বে আছে। তিনি বাচ্চাদেরকে বললেন, দৌড়াও, ভয় পেও না, আমি তো আছি। কিন্তু তিনি আর থাকলেন না। মেহরিন আমাদের বোন, আমাদের ঐশ্বর্য। মেহরিনের এই ভূমিকাকে আমরা শেয়ার করি অনেকগুলি কারণে। আমি একজন ক্ষুদ্র শিক্ষক, ৩৪ বছর শিক্ষকতার বয়স। এই শিক্ষকতার পেশায় এসেছিলাম আমি। শিক্ষকতা একটি মহান পেশা, মানুষ খুব সম্মান করে, সমীহের চোখে দেখে, এই ধরনের একটি চিন্তা চেতনা বোধ দিয়ে। এই ৩৪ বছরের জার্নিতে আমার এই বোধটি অনেক ক্ষেত্রেই আক্রান্ত হয়েছে। আমি শিক্ষকদের মধ্যে সেই ঐশ্বর্য, সেই চরিত্র, সেই মহত্বের ভাবটি খুব কম পেয়েছি। কিন্তু আজকে মেহেরিন, আমার এই বোন, শিক্ষক হিসাবে আমার মর্যাদাকে যেখানে নিয়ে গেলেন, আমার মনে হয় শিক্ষকতা জীবন সার্থক হলো। মেহেরিনের স্বামী গতকাল তার জানাজায় পাশে দাঁড়িয়ে বলছিলেন যে তুমি একবার আমার দুটো বাচ্চার কথা ভাবলেন না? মেহেরিন জবাব দিয়েছিলেন, ওরাও তো আমার বাচ্চা, আমিও তো ওদের মা, আমি ওদেরকে ফেলে আসি কিভাবে? মেহেরিনের স্বামী বলছিলেন যে জীবনের শেষ মুহূর্তে তার হাতখানা চেপে ধরে বলেছিলেন, তোমার হাতটা আমার বুকে রাখো। এবং তারপর মেহেরিন স্বামীকে বললেন, আর বোধহয় দেখা হবে না। মেহেরিন স্বামী বললেন, তুমি আমার বাচ্চা দুটোকে কি করে গেলেন? বলল যে বাচ্চাদেরকে আল্লাহ দেখবে।
রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটি আমরা আমাদের পিতামাতার জন্য, জীবিত এবং মৃত পিতামাতার জন্য আমরা এই দোয়াটি আউড়ে থাকি। আমি বিশ্বাস করি মাইলস্টোনের ছাত্রছাত্রীরা তাদের পিতা মাতার জন্য এই দোয়ার পাশাপাশি তারা মেহেরিনকেও তাদের এই দোয়ায় অন্তর্ভুক্ত করে রাখবে। কি ঐশ্বর্যমণ্ডিত একটি মৃত্যু! মৃত্যু আমাদের সকলেই হবে। জিয়াউর রহমানের ভাইজি ছিলেন তিনি, এই পরিচয় আমরা জানতে পেরেছি তার মৃত্যুর পরে। এটিও কিন্তু একটি উল্লেখযোগ্য ঘটনা। বাংলাদেশে যেখানে স্বজনপ্রীতি, আত্মীয়করণ এর দাগে দগ্ধ আমরা, সেখানে মেহেরিনের, জিয়াউর রহমানের ভাইজি হিসেবে পরিচয়টা আমরা জানতে পেরেছি তার মৃত্যুর পরেও। এটিও মেহেরিনের একটি অন্যতম মহত্ব। আরও কয়েকজন শিক্ষক, আমাদের ভাই বোনেরা, তারা দগ্ধ হয়েছেন। একজন মারা গেছেন, আশরাফুল ইসলাম নাম করে একজন টিচার, সম্ভবত এখনও হসপিটালের বেডে কাতরাচ্ছেন। পুলিশের ভূমিকা আমরা দেখেছি, সেনাবাহিনীর ভূমিকা দেখেছি, বিডিআর সহ অন্যান্য বাহিনীর ভূমিকা দেখেছি। তারা জীবন বাজি রেখে এই উদ্ধার কাজে অংশ নিয়েছেন। মানবিকতার একটি প্রবল স্ফুরণ আমরা মাইলস্টোন কলেজকে ঘিরে দেখেছি। আমরা জাতি হিসাবে মনের দিক থেকে আরও শক্তি পাওয়ার মতো অনেকগুলি উপাদান মাইলস্টোনের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি। সেনা সদস্যরা, পুলিশ সদস্যরা, অন্যান্য বাহিনীর সদস্যরা, তারা কিন্তু শারীরিক অক্ষমতায় ক্লান্ত হননি। তারা এই দৃশ্য দেখে, তারা এই হতাহত দগ্ধ মানুষ, পুড়ে যাওয়া মাংস গলে যাওয়া মানুষ দেখে তারা মানসিকভাবে আক্রান্ত হয়ে অনেকেই তারা সেখানে অসুস্থ হয়ে পড়ে গেছেন, তারা সেন্সলেস হয়ে গেছেন। কি দৃশ্য! আমরা এই বাংলাদেশকে নতুন করে চিনেছি মাইলস্টোন এর এই ঘটনার মধ্য দিয়ে। ৩১টি প্রাণ, ২৫০ আহত, দগ্ধ মানুষ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে, আমাদের অনেক অর্জনকে দেখিয়ে দিয়ে গেছে চোখে আঙ্গুল দিয়ে। আমরা লক্ষ্য করেছি তরুণরা প্লাকার্ড নিয়ে যে যার রক্তের গ্রুপ লিখে দাঁড়িয়ে আছেন, আমার রক্ত নাও। এই যে বাংলাদেশকে আমরা দেখেছি, বাংলাদেশের অন্তর্নিহিত শক্তির একটা অনন্য রূপ আমরা পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি মাইলস্টোনের এই ঘটনাকে কেন্দ্র করে। আমার মনে হয়েছে আমাদেরকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে এই ধরনের ঘটনাগুলো। সেখানে আমরা দেখেছি অ্যাম্বুলেন্স কিভাবে কাজ করছে, স্বেচ্ছাসেবীরা কিভাবে কাজ করছে, চিকিৎসকরা কিভাবে কাজ করছে, সাধারণ মানুষ কিভাবে অ্যাক্ট করছে। সব মিলিয়ে মনে হয়েছে বাংলাদেশের একটি প্রবল অন্তর্নিহিত শক্তি আছে। আমাদের শূন্যতার জায়গাটা হলো আমাদের নেতৃত্ব এবং আমাদের সমাজে উচ্চ আসনে যারা বসে আছেন তাদের মোটিভেশনের দুর্বলতা। এছাড়া সঠিক নেতৃত্ব এই জাতিকে কোথায় নিয়ে যেতে পারে সে ধরনের একটি শক্তির আধার, এর উৎস খুঁজে পেয়েছি আমরা মাইলস্টোনের এই ঘটনার মধ্য দিয়ে। বিমান বাহিনীর যে পাইলটটি অকাল মৃত্যুর শিকার হলেন, তিনি, আমরা যতটুকু শুনেছি, বিশেষ করে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের বর্ণনায় যেটুকু শুনেছি, তিনি ইচ্ছা করলে সুইচ টিপে তার মাথার উপরে সাত অটো খুলে যাবে, তিনি উপরে সুইচ হবেন এবং সেখান থেকে প্যারাসুট দিয়ে তিনি তার জীবনকে বাঁচাতে পারবেন। এরকম স্বয়ংক্রিয় ব্যবস্থা যুদ্ধ বিমানের মধ্যে থাকে, এটা আমরা জানি। কিন্তু তিনি বিমানটিকে বাঁচানোর চেষ্টা করলেন, বিমানটি যাতে কোনো অপেক্ষাকৃত জনশূন্য এলাকায় বিধ্বস্ত যদি হয়, তার নিজের জীবন দিয়ে হলেও সেই জনশূন্য এলাকায় বিধ্বস্ত হলে অন্তত ক্ষয়ক্ষতি কম হবে, এই চিন্তা মাথায় রেখে পাইলট তৌকির তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, যেটি আমরা বিভিন্ন মাধ্যম থেকে পরে জেনেছি। কিন্তু এখানে কতগুলো প্রশ্ন ওঠে। যেমন প্রশ্ন উঠেছে যে এই ধরনের বিমান জনবহুল এলাকায় উড্ডয়ন এবং এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিমানটি কবে কন্ডিশনড হয়েছে, বিমানটি কবে কেনা হয়েছিল, এর মধ্যে অনেক কথা আসছে যেগুলো খুবই বিপজ্জনক কথাবার্তা। যে আমরা যাদের কাছ থেকে যুদ্ধাস্ত্র বা বিমান এই সমস্ত সামগ্রী কিনি, তারা তাদের ওয়েস্টেজ মালগুলো, ওয়্যার হাউসে থাকা মালগুলো তারা আমাদেরকে ঘুষ দিয়ে, কমিশনের নামে ঘুষ দিয়ে তারা আমাদেরকে গছিয়ে দেন। আর আমাদের দুর্নীতিবাজ সরকার এবং রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র তারা এগুলো দেশের অর্থ অপচয় করে কিনে আনেন, যেগুলো অনেক সময়ই অকেজ অবস্থায় থাকে, যেগুলো বর্জ্য পদার্থ হিসাবেই স্টোরেজে থাকে। এরকম কথা তো আমরা জানি, শুনি। এই বিষয়টিও গুরুত্ব দিয়ে
তদন্ত করে দেখার মতো বিষয় বলে আমরা মনে করছি। আমরা জানি সলো ফ্লাইট ট্রেনিং যেটা হয়, সাধারণত প্রশিক্ষণ বিমানে পাইলটের পাশে আরেকজন প্রশিক্ষিত পাইলট থাকেন যিনি অ্যাসিস্ট করেন। কিন্তু এই সলো ফ্লাইট ট্রেনিং যেটিতে তৌকির অ্যাটেন্ড করেছিল, এটি তার একটি পরীক্ষা যে তিনি একা একা বিমান চালাতে সক্ষম কিনা। সেখানে কোনো কো পাইলট ছিল না। এবং এই ঘটনাটি পাহাড় অঞ্চলে অথবা সমুদ্র বেষ্টিত এলাকায় হওয়া উচিত, এরকম মত আসছে। আশা করি সরকার এই সব বিষয় ভবিষ্যতে বিবেচনা করবেন। আমাদের বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে, যখন ঘটে তখন আমরা উত্তেজিত হই, তদন্ত কমিটি করি, নানা পদক্ষেপ নেই, নানা মন ভুলানো বুলি মানুষের সামনে প্রকাশ করি, কিন্তু তারপরে ঘটনাটি যখন কিছুদিন যায় এটি হারিয়ে যায়। মাইলস্টোনের ঘটনা আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছে। আমরা মনের দিক থেকে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছি, এমন কোনো মানুষ নেই যাকে এই ঘটনাটি আক্রান্ত করেনি। অনেক মানুষ পীড়িত হয়েছেন। কালকে একজন পিতাকে দেখলাম, বয়স তার কমপক্ষে ৮০ হবে, যিনি অসুস্থ, বাসা থেকে পালিয়ে এসেছেন। তিনি জানেন যে তার রক্ত, হয়তো জানেন না যে তার রক্ত অন্য কারো কাজে লাগবে কিনা বা তার রক্ত গ্রহণ করার মতো কিনা, তারপরে তিনি পালিয়ে এসেছেন। তিনি বলছেন, আমি বাচ্চাদের জীবন বাঁচাতে রক্ত দিতে চাই। এই ঘটনাগুলো আমাদেরকে অনুপ্রাণিত করছে। মাইলস্টোনের ঘটনা, আমাদের বাচ্চাদের মৃত্যু, নৃশংস বিভৎস মৃত্যু, দগ্ধ হয়ে মৃত্যু। আমরা প্রত্যাশা করি, সৃষ্টিকর্তার নিজের ঘোষণা আছে যে মৃত্যুর জন্য মানুষ নিজে দায়ী নয়। অগ্নিদগ্ধ হয়ে অসহায় অবস্থায় যে মানুষ মৃত্যুবরণ করে সে শহীদের মর্যাদা পায়। আমরা এই বাচ্চাদের জন্য শহীদের মর্যাদা প্রত্যাশা করি সৃষ্টিকর্তার কাছে। আমরা যে শিক্ষকরা, যে সাধারণ মানুষ, যে উদ্ধারকর্মীরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের জন্য আমাদের কি প্রার্থনা হতে পারে আমরা সকলেই জানি। শুধু আমরা সৃষ্টিকর্তার পরে নির্ভর করতে চাই, তিনিই উত্তম ফয়সালাকারী। আমরা স্বাভাবিকভাবে যাদের ঘরে বাচ্চা আছে, বিশেষ করে আমার নিজের একটি কিশোর ছেলে আছে যে ক্লাস 9-এ পড়ে, এরকম যারা বাচ্চা আছে অথবা বাচ্চাদের মতো পরিবারে সদস্য আছে, তাদের সকলের অনুভূতি আমরা বুঝতে সক্ষম। আমরা মনে করি জাতি হিসাবে এই যে কতগুলো দুর্ঘটনা ঘটনার মধ্য দিয়ে আমরা যে একরকম মন মানসিকতা পোষণ করি, এই একরকম মন মানসিকতা নিয়েই আমরা আগামীর বাংলাদেশটা গড়তে চাই। ঘুমাও শান্তিতে আমাদের বাচ্চারা, তোমাদের জন্য আমাদের শুধু প্রার্থনা। সৃষ্টিকর্তার কাছে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মা মেহেরিনের সঙ্গে ওই জান্নাতের বাগানে এক একটি ফুল হয়ে তোমরা সেখানে বিচরণ করো। আমরাও আসছি তোমাদের সাথে মিলিত হতে। যে অবধারিত সত্য মৃত্যু, সেই মৃত্যুর ফয়সালা নিয়ে আমরাও আসছি তোমাদের বাগানে বিচরণ করতে। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।